পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এখন আমরা কিন্তু গ্রুপ নির্ণয়ের 3টা রুলস শিখছিলাম এন্ড পর্যায় নির্ণয়ের একটা রুলস শিখছিলাম। পর্যায় নির্ণয় করা সবচেয়ে ইজি ম্যাটার, কারণ এখানে তোমার কোনো হাবিজাবি অনেক এক্সেপশন টেক্সেপশন বা রুলস যেহেতু একটাই, যে সর্বশেষ n। তো আমি জাস্ট এখানে কি করব, x4, ইট মিনস তোমার হচ্ছে আমি যদি মৌল নাও জানি, যদিও আমি জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এটা বা বেরিলিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস কত, বেরিলিয়াম 4 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 and 2s2। ইট মিনস দ্য লাস্ট n বা লাস্ট শেষ প্রধান কক্ষপথ। এটা এটা আমাদের কি নির্দেশ করে, পিরিয়ড নাম্বার বা পর্যায় সংখ্যা। সো মানে সর্বশেষ সর্বশেষ প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর আমাকে হচ্ছে n ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে এখানকে আমাদের এটার হচ্ছে পর্যায় সংখ্যা হচ্ছে 2। এটা ইজি। আর দেখো তো আমাদের আচ্ছা, হ্যাঁ যদি এমন কোন মৌল দিয়ে দিল, ধরেন লাস্টের দিকে কোনো মৌল, আমরা তো আর 118টা এখনো মুখস্থ করিনি, মানে অথবা আমরা না না ওইরকম দিবে না, সর্বশেষ হইলে তোমার জেনন দিতে পারে 54 নাম্বার। এইটার ছাড়া তোমার হচ্ছে এত বেশি আর দেওয়ার পসিবিলিটি নাই, কারণ তোমরা এখন ওই রকম লেভেলে যাও নাই, বুঝছো। হ্যাঁ, তোমার যদি এখন কোশ্চেন যদি আরো কঠিন করতে চাই, তোমার হচ্ছে আয়োডিন টায়োডিন এগুলো দিয়ে তোমাকে হচ্ছে কনফিউশনে ফেলাইতে পারে, বাট দিবে না, কোনোদিনই দিবে না, কারণ এতগুলো তোমার যদি ইলেকট্রন বিন্যাস করতে যাও তুমি ওখানে পসিবল। তো যেটা তোমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, ওইটা কখনো দিয়ে তোমাকে হচ্ছে জাজ করবে না, বুঝতে পারছো। তো তোমাকে বোর্ড পরীক্ষা আচ্ছা দেখো, এখন এখানে দেখো যে হচ্ছে তোমার হচ্ছে আমার যে হচ্ছে গ্রুপ সংখ্যা, গ্রুপ কিভাবে নির্ণয় করতাম, গ্রুপ নির্ণয় করতাম হচ্ছে তোমার আমাদের যে তোমার হচ্ছে গ্রুপ নাম্বার খুবই ইজি। যেহেতু হচ্ছে সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র এস আছে, তাহলে গ্রুপ নাম্বার এখানে হচ্ছে 2। আমি আর ওই পুরো জিনিসটা এক্সটেন্ডলি লিখলাম না যে কিভাবে তোমাকে লিখতে হবে, তোমাকে জাস্ট আমি প্রধান জিনিসটা ধরাই দিচ্ছি। এখন যেটার যে অয়ের যে অবস্থান, ওয়াইয়ের অবস্থান আমাকে কি বলছে, ওয়াইয়ের অবস্থান হচ্ছে 12, বা ম্যাগনেসিয়াম আমাদের হচ্ছে 12 হয়। তো তোমার হচ্ছে সরি 22 বলছে, 22 কি আছে, টাইটানিয়াম। এটা হচ্ছে তোমার 22, দুঃখিত। সো 22 হচ্ছে আমাদের টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম হচ্ছে 22 নাম্বার। সো এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। হ্যাঁ, তো 3d2। এখন সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 4s2। তো সর্বশেষ প্রধান শক্তি স্তর যেহেতু 4s2, তার মানে এটা হচ্ছে পর্যায় হচ্ছে তোমার কত, 4। আর দেখো যে প্রধান শক্তি স্তরে তোমার হচ্ছে যদি এস আছে এবং এস এর আগে ডি আছে, অর্থাৎ আমি বলতেছিলাম যে এন এস অ্যান্ড n - 1 ডি যদি পাশাপাশি থাকে, তাহলে কি করতে হয়, আমরা এস প্লাস ডি এর ইলেকট্রন যোগ করি, ঠিক না। যে এখানে এরকমই আছে, দেখো 4s আর n - 1 মানে 3d, যেহেতু পাশাপাশি আছে তার মানে এটার গ্রুপ নাম্বার হবে তোমার হচ্ছে 2 + 2 = 4, অর্থাৎ গ্রুপ 4 পর্যায় 4। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, এটা বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। আমরা গ নাম্বার থেকে যদি শুরু করি, ক নাম্বার তো ত্রয়ী সূত্র কাকে বলে, এটা হচ্ছে ডোবেরিনের ত্রয়ী সূত্র। তারপরে হচ্ছে বেরিয়ামকে মৃৎশালী ধাতু কেন বলা হয়, এটাও জানো মোটামুটি। বাট গ নাম্বার থেকে আমাদের হচ্ছে চ্যালেঞ্জটা শুরু হয়। গ নাম্বারে বলছে যে হচ্ছে উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো। এখন উদ্দীপকে কয়টা জিনিস বলা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা তোমার জিনিসের ভিতর তোমাকে অবজার্ভ করে বলতে হবে যে কোনটার আকার সবচেয়ে বড়। এখন আমরা তো শুধুমাত্র কি শিখছি, একটা পর্যায় এন্ড একটা গ্রুপ, আমরা মিশ্রভাবে কোনো কিছু শিখি নাই, ঠিক না। তো এখন আমাদের এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে কোনটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড়। এখন তুমি চিন্তা করো যে হচ্ছে এই উদ্দীপকের মানে এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা ব্যাখ্যা করতে বলছে। এখন ফার্স্টে তাহলে তোমাকে কি চিন্তা করতে হবে, ফার্স্টে চিন্তা করতে হবে তাহলে তোমার একটা পর্যায়ে তুমি চিন্তা করো, জাস্ট প্রথমে একটা পর্যায়ে চিন্তা করো, তারপর এটা একটা গ্রুপে দেওয়া আছে, একটা গ্রুপের কথা চিন্তা করো, এরপরে তুমি একটা সাথে আরেকটা তুলনা করো যে কোনটা সবচেয়ে বেশি এখানে হচ্ছে বড়। এখন কথাটা হচ্ছে আমি ফার্স্টে কিন্তু তুলনা করতে পারি শুধুমাত্র যে পর্যায়ে, একটি পর্যায়ে তোমার হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন আছে।
এখন যখন এই তিনজন একটা পর্যায়ে আছে তখন আমার কাছে কিন্তু তুলনা করাটা ইজি, কারণ আমরা কি জানি একটা পর্যায়ে যত বাম থেকে ডানে যাই তোমার হচ্ছে ওই মৌলগুলোর আকার কি হইতে থাকে, ছোট হইতে থাকে। তো মৌলগুলোর আকার যেহেতু ছোট হইতে থাকে, তার মানে একটা পর্যায়ের সাথে যদি আমি তুলনা করি তাহলে এখানে সবচেয়ে বড় কে? সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে তোমার ক্লোরিন। এইরকম আমি এখান থেকে অ্যানালাইজ করতে পারলাম যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম। এখন আবার তুমি যদি একটা গ্রুপের কথা চিন্তা করো, এখানে একটা গ্রুপে কারা কারা আছে? একটি গ্রুপে আছে তোমার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এই কয়টার ভিতরে সবচেয়ে বড় কারা? ফ্লোরিনের চেয়ে বড় হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের চেয়ে বড় হচ্ছে ব্রোমিন। এখন তুমি চিন্তা করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যারা আছে তাদের ভিতরে সবচেয়ে বড় আবার ব্রোমিন। এখন ব্রোমিনকে তুমি বাদ দাও, ব্রোমিনকে যদি বাদ দেই মানে ইজি করার জন্য, কারণ এখানে সবচেয়ে বড় ব্রোমিন, এখানে সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম আর ব্রোমিনের মধ্যে তোমার হচ্ছে এই সোডিয়াম আর ব্রোমিনের মধ্যে যে কোনো একজনই বড় হইতে হবে, কারণ আমাকে বলছে এখানে সবগুলা তোমার হচ্ছে মৌলের ভিতরে কে বড়। এই তিনটার ভিতর যদি এ এ বড় হয় তার মানে এ একটা সম্ভাবনা রাখে, আর এই তিনটার ভিতর যদি এ বড় হয় তার মানে কিন্তু এই ব্রোমিন একটা সম্ভাবনা রাখে। এখন সবচেয়ে বড় যদি তিনজনের মধ্যে যদি একজন বড় হয়, বাকি দুইজন যদি ছোট হয়, সো তিনজনের মধ্যে যদি দুইজন ছোট থাকে তাহলে ওর কি সবগুলোর ভিতর বড় হওয়ার সম্ভাবনা থাকে? কখনোই থাকে না। তো তিনজনের মধ্যেও এ বড়, এই তিনজনের মধ্যেও এ বড়, তাহলে এখন বড় কে, এই ব্রোমিন না সোডিয়াম? এখন এইটা নিয়ে আমাকে এখন ডিসকাস করতে হবে। তার মানে দেখো এখানে টোটাল মৌল ছিল কিন্তু পাঁচটা, আমি পাঁচটা থেকে এখন শুধুমাত্র দুইটা মৌলের ভিতরে কম্পারিজন করব। এখন এই পাঁচটা থেকে আমি কিভাবে দুইটার মধ্যে আমি করলাম তোমার হচ্ছে কনভার্ট করলাম, সেটা হচ্ছে আমি ফার্স্টে সুবিধা অনুযায়ী একটা পর্যায়ে ধরছি, আমি আরেকটা সুবিধা অনুযায়ী গ্রুপে ধরছি। এখন পর্যায় অনুযায়ী একজন সবচেয়ে বড়, গ্রুপ অনুযায়ী একজন সবচেয়ে বড়। এই পর্যায় অনুযায়ী গ্রুপে একজন বড় এবং তোমার হচ্ছে গ্রুপ অনুযায়ী জিনিসে একজন বড়, এই দুইজন বড়র মধ্যে কিন্তু এখন কম্পিটিশন হবে। ব্যাপারটা বুঝছো যে পাঁচজন থেকে কিভাবে আমি তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে ডিক্রিজ করে দুয়ে নিয়ে আসছি? বুঝতে পারছো ব্যাপারটা সবাই? জি ভাই বুঝছি। এটা কি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি হিসাবে? হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধই তো তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা, এখন দেখুন পারমাণবিক ব্যাসার্ধের বিষয়টা হচ্ছে এখন সোডিয়ামের অবস্থানটা দেখো। সোডিয়াম একদম বাম পাশে অবস্থান করতেছে, তার মানে এখানে এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথটি শুধুমাত্র একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ, একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ। ফলে সর্বশেষ কক্ষপথে তেমন কোনো আকর্ষণ বল নাই, ও এর আকার তেমন কোনো আকর্ষণ বল নেই, ও এর আকার তুলনামূলক বড়, এবং আমি যদি থিওরিটিক্যালি এটাকে অ্যানালাইসিস করি, তোমাদের তো থিওরিটিক্যালি নাই, থিওরিটিক্যালি বলতে আসলেই কত হচ্ছে ন্যানোমিটার। তোমার হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ন্যানোমিটার হচ্ছে সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে তোমার সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে তোমার কত? এখানে বলতে পারি যে হচ্ছে সোডিয়ামের ব্যাসার্ধ হচ্ছে তোমার সোডিয়ামের ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.157 ন্যানোমিটার। বা তুমি বলতে পারো যে সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ তোমার হচ্ছে 0.157 ন্যানোমিটার। আচ্ছা, এখন ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিন এ নতুন করে
ব্রোমিনের নতুন করে একটা কক্ষপথ কেন গঠিত হবে? কারণ দেখো, সোডিয়াম যে পর্যায়ে অবস্থান করতেছে তার আর একটা নিচের পর্যায়ে কিন্তু ব্রোমিন অবস্থান করতেছে। তার মানে অবশ্যই সোডিয়ামে যে কয়টা কক্ষপথ আছে তার চেয়ে একটা কক্ষপথ বেশি। কারণ আমরা কি জানি, কোন একটা পর্যায় তার সর্বশেষ কক্ষপথ দ্বারাই তোমার হচ্ছে আহ, তোমার কি করা হয়, সর্বশেষ প্রকাশ করা হয়। এখন নিচের যে তোমার হচ্ছে আমার যে নিচের পর্যায়, এই পর্যায়ে যেহেতু ব্রোমিন অবস্থান করতেছে তার মানে সোডিয়ামের চেয়ে অবশ্যই একটা ইয়া বেশি আছে। অবশ্যই একটা হচ্ছে তোমার কি বেশি থাকবে, কক্ষপথ বেশি থাকবে। এখন কক্ষপথ যখন বেশি আছে সেই ক্ষেত্রে ব্রোমিনে নতুন করে একটি কক্ষপথ যুক্ত হয়। ব্রোমিনে নতুন করে একটি কক্ষপথ যুক্ত হলেও তা হলেও স- সর্ব ডানে মানে তোমার হচ্ছে পরমাণুটি ডান দিকে অবস্থান করায়, ডান দিকে পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করায় সর্বশেষ কক্ষপথে অধিক ইলেকট্রন সংখ্যা থাকে। ফলে এর আকর্ষণ নিউক্লিয়াসের সাথে অনেক বেশি। এর আকর্ষণ নিউক্লিয়াসের সাথে অনেক বেশি। ফলে এর পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। ব্রোমিনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 0.114 ন্যানোমিটার। 0.114 ন্যানোমিটার। তাহলে খেয়াল করো যে এখানে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ গ্রেটার দেন ব্রোমিন। তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম। সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম। বুঝতে পারছো? এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, খুবই ট্রিকি কোশ্চেন ছিল। যেটা হচ্ছে বোর্ডের মধ্যে দেখো কত সুন্দর একটা ট্রিকি কোশ্চেন। এটা কি বুঝতে পারছো সবাই? আলিশা বুঝছো? জি ভাইয়া বুঝছি। ভাইয়া এখানে পারমাণবিক ব্যাসার্ধটা কিভাবে বের করলেন? ও আচ্ছা, এটা থিওরিটিক্যালি মানে এটা তো তুমি বের করতে পারবা, বাট এটা তুমি বের করতে পারবে মানে তুমি বের করতে পারবে মানে এটা সূত্র আছে অনেকগুলো, এগুলো দিয়ে বের করতে হয়। আর এটা হচ্ছে তোমার মানে হচ্ছে অনলাইন থেকে বা হচ্ছে তোমার হচ্ছে আমাকে যদি বলো যে তোমার হচ্ছে যদি বলে হচ্ছে কি বলবো, অনলাইন থেকে বা হচ্ছে প্র্যাকটিক্যালি যে ভ্যালু গুলো নির্ণয় করা হয় মানে কনস্ট্যান্ট যে ভ্যালু ওই রকম একটা। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে তোমার সোডিয়ামের মানে হচ্ছে নর্মালি হচ্ছে ব্যাসার্ধ, মানে প্রত্যেকটা জিনিসের নর্মাল ব্যাসার্ধ থাকে না, এটা সোডিয়ামের। এটা বের করে নি মনে করতে পারো এটা একটা মুখস্থ জিনিস। বুঝতে পারছো? তাহলে অন্য কোনো যদি থাকে তাহলে পরীক্ষায় কিভাবে লিখবো? অন্য কোনো বলতে দেখো সর্ব বামে উপরের পর্যায়ে, দেখো সোডিয়াম কিন্তু সর্ব বামে উপরের পর্যায়ে, ঠিক না? আর হচ্ছে ব্রোমিন হচ্ছে একটা পর্যায়ে নিচে বাট সর্ব ডানের দিকে। এইরকম ক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে উপরের হইলেও সর্ব বামে অবস্থান করে ওইটা মোটামুটি জেনারেলি বড় হয়। বুঝতে পারছো? বাকি মাঝখানে থাকলে এটা হচ্ছে তুলনা করা খুবই টাফ। বাট এইরকম সিচুয়েশনে যখন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আছে এগুলো মোটামুটি সর্ব ডানের দিকে অবস্থান করতেছে আর সোডিয়াম একবারে সর্ব বামে অবস্থান করতেছে, এইরকম ক্ষেত্রে তোমার তোমার হচ্ছে জেনারেলি যারা বামে থাকে উপরের পর্যায়ে তারা বড় হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবং এই জন্যই কিন্তু এই ব্যাখ্যাটা লিখে দেওয়া হয়েছে, কারণ এই ব্যাখ্যা না লেখার তো কোনো দরকার ছিল না। যদি আমি ন্যানোমিটারই জানতাম যে সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ এত, ব্রোমিন পরমাণুর ব্যাসার্ধ এত, তাহলে হচ্ছে তো আমার আর এত কিছু লেখারই দরকার ছিল না। এই লেখছি এই কারণেই যাতে হচ্ছে যুক্তিটাও থাকে। আবার তোমার হচ্ছে আমি যেহেতু জানি যে সোডিয়ামের ব্যাসার্ধ কত এবং ব্রোমিনের ব্যাসার্ধ কত, এই জন্য আমি ওটা লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি এটা পরীক্ষার খাতায় লিখতে পারো, অসুবিধা নেই। বুঝতে পারছো? আর যদি এই কোশ্চেন আসে তখন লিখতে হবে। এখন ধরো তোমাকে দিল হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্লোরিনের মধ্যে কে বড়,
এটা বের করা যাবে কারণ একই পর্যায়ে আছে। কিন্তু তুমি এখানে কিন্তু ন্যানোমিটার ইউজ করতে পারবে না কারণ তুমি জানো না, না জানে কিভাবে ইউজ করবো, বাট এটা কিন্তু তুমি ইউজ করতে পারবে কারণ আমি লিখে দিয়েছি, তুমি যদি মনে থাকে তুমি ইউজ করতে পারবে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন 2 নাম্বার তোমাকে হচ্ছে কিছু একটা বলেছে। 2 নাম্বার কোশ্চেনে বলছে যে, আচ্ছা ঘ নাম্বার কোশ্চেন কি বলছে? ঘ নাম্বার বলছে উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। এখন ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণের জন্য তোমার হচ্ছে পর্যায়ের বাম থেকে ডানে, এখন এখানে কয়টা পর্যায় আছে? এখানে কয়টা পর্যায় আছে বলো তো? এখানে শুধুমাত্র একটাই পর্যায় আছে, দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম নিয়ে একটা পর্যায়ে গঠিত করা হয়েছে, বাকিগুলো তো জাস্ট একটা গ্রুপের মধ্যে আছে। সুতরাং এখানে একটা পর্যায় এবং এই পর্যায়ের মধ্যে তোমাকে তুলনা করতে বলছে, বুঝছো? কোশ্চেন আগে বোঝো, কারণ কোশ্চেন অ্যানালাইজ করাটা সবচেয়ে বেশি জরুরি। তুমি যদি সবই জানো সবই বোঝো কিন্তু কোশ্চেন যদি অ্যানালাইজ করতে না পারো তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে। বুঝতে পারছো? তো এখন দেখো যে আমার এখানে যে এটা খেয়াল করো যে একটি পর্যায়ে উদ্দীপকের মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন। এখন এদের মধ্যে কার হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বড়? যারা বাম দিকে যায় তাদের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বড় হয়, সুতরাং এটা কোনো হচ্ছে এক্সেপশনাল নাই, সুতরাং এটা জাস্ট এরকমই হবে। তো ডান থেকে বামে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেতে থাকে, ডান থেকে বামে গেলে এই জিনিসটা আমি যেভাবে লিখে দিয়েছিলাম যখন ক্লাস নিয়েছিলাম ওইভাবে লিখলেই এনা। ডান থেকে বামে গেলে তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেতে থাকে, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এটাই। সরি, বাম থেকে ডানে, কেউ কিছু বলতেই শোনো। আচ্ছা, এখন আসো পার্ট এবিসি। এখন পর্যায় 4-এ তুমি যদি এবিসি চিন্তা করো তাহলে এখন পর্যায় সারণী তুমি এখন একটু খেয়াল করো। তোমার পর্যায় গ্রুপ 1-এর কথা চিন্তা করো। গ্রুপ 1-এ কারা কারা থাকে? গ্রুপ 1-এ থাকে হচ্ছে তোমার কে কে থাকে বলো? হেলিনাকে র্যাপ ক্রসফায়ার। সো হেলিনা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, কে পটাশিয়াম থেকে শুরু হবে। তার মানে গ্রুপ 1-এর পর্যায় 4-এ কি আছে? পটাশিয়াম আছে। এরপরে গ্রুপ 2 আমি এখন জানি, পটাশিয়াম যেহেতু জেনে গেছি তারপরে সিরিয়ালি গ্রুপ 2 এবং গ্রুপ 2 যাবে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে কি আসবে বলো? স্ক্যান্ডিয়াম, ঠিক না? কথাও বলো না। জি। আচ্ছা, এখন দেখো এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়ামে আমি কিভাবে বের করছি বুঝতে পারছো সবাই? রাইসা তুমি কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তো এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম আমি একটা উপায় বের করছি, খুবই সহজ উপায়, কারণ আমি গ্রুপ 1-কে টার্গেট করছি। আমি যেহেতু ছন্দ জানি, হেলিনাকে আরবি ক্রসফায়ার মানে র্যাপ ক্রসফায়ার। সো হেলিনাকে র্যাপ ক্রসফায়ার। সো এখানে যেহেতু পর্যায় 4 বলছে তার মানে পর্যায় 4 হচ্ছে এই যে 1 2 3 4। কারণ গ্রুপ 1 একবার গ্রুপ 1 যেটা সেটা একবারে পর্যায় 1 থেকেই শুরু হয়। হাইড্রোজেন, দুঃখিত এটা এইসি লিখছি, হাইড্রোজেন না, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, দুঃখিত সরি, হেলিনা কে আরবি ক্রস। সো হ্যাঁ, র্যাপ ক্রস পাস। সো এখানে যেহেতু পর্যায় 4 বলছে সুতরাং এটা পর্যায় 4-এ পটাশিয়াম আসবে। এবং আমি যেহেতু পটাশিয়াম বের করতে পারছি তারপর পটাশিয়ামের পর সিরিয়ালি যারা আছে তারাই চলতে থাকবে কারণ এটা সিরিয়াল ওয়াইজ চলতেছে। তো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম এইভাবে আমি বের করে ফেলছি। এখন 1 নাম্বার বলছে এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করে। এখন এ থেকে বি এর দিক যেতে বলতে তোমার বাম থেকে ডানে যাওয়া বুঝাইছে, এ থেকে বি এর দিকে যাওয়া বলতে এখানে বাম থেকে ডানে যাওয়াকে বুঝাইছে। তোমাদের সবার সামনে বই আছে আদিল? জি ভাই আছে। ওকে ভাই, এখানে বাম থেকে ডানে বলতে, এখন বাম থেকে ডানে যাওয়া মানে পারমাণবিক আকার কিন্তু কমে যাবে। সো বাম থেকে ডানে গেলে আমাদের কি জানি, বাম থেকে ডানে গেলে
পারমাণবিক আকার কমে যায়। ওকে, এরপরে দেখো তোমার এরপরে আছে হচ্ছে তোমার এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন ব্যাখ্যা করো। এ থেকে সি এর দিকে যাওয়া মানেও কিন্তু এখানে বোঝাচ্ছে বাম থেকে ডানে যাওয়া। আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়? এক মোল গ্যাসীয় অবস্থা থেকে পরমাণু থেকে এক মোল ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি অর্জন করা মানে যে পরিমাণ শক্তি দেওয়া লাগে তাকে হচ্ছে আয়নীকরণ শক্তি বলা হয়। এখন তোমার এ থেকে বি এর দিকে যাওয়া মানে এ থেকে সি এর দিকে যাওয়া মানে তোমার হচ্ছে তোমার কি বলবো বেশি বেড়ে থাকে। তো এ থেকে সি এর দিক যাওয়া, ঘ নাম্বার হচ্ছে এ থেকে সি এর দিক যাওয়া মানে তোমার হচ্ছে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি। ওকে, এবার দেখো আয়নীকরণ শক্তি বৃদ্ধি এবং তোমাকে এটা বলে দিতে হবে যে পটাশিয়ামের চেয়ে হচ্ছে তোমার ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, তার চেয়ে বেশি হচ্ছে স্ক্যান্ডিয়ামের। তো এই জিনিসটা হচ্ছে এখানে একটু জাস্ট উল্লেখ করে দিতে হবে, শেষ। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে একটু বোর্ড কোশ্চেনে যাই। তো বোর্ড কোশ্চেনে এখানে ঢাকা বোর্ড আছে। তো ঢাকা বোর্ডে যেটা করছে 2024-এ সেটা হচ্ছে তোমার এরকম একটা ছক দিচ্ছে। ভাইয়া এর আগে যে সৃজনশীলটা করলেন ওটা কত নাম্বার? কোনটা? এই যেটা জি ভাইয়া। এটা বইয়ের না, বই আছে তো। বইয়ের কত নাম্বার এখন? 1 নম্বর, বইয়ের 1 নম্বর সৃজনশীল। তো 1 নাম্বারের সাথে তো মিললো না, তাই বললাম। তাহলে মনে হয় আমার কাছে হচ্ছে 2024 সালের বই, সরি 24-এর বই। যখন 24-এর বইয়ে মনে ছিল। এখন তোমাদের বইয়ে কোনটা আছে আমি একটু দেখে আসি। ওটা 2025 সালের বই আছে। তো আচ্ছা 2025 সালের বই আছে। হ্যাঁ, তোমাদের এখন কত নম্বর বই চলে? এটা 26-এ আবার চেঞ্জ করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 25-এ ছিল, অসুবিধা নাই তো, 25-এ ছিল। ওকে, এখন এই যে দ্বিতীয় চতুর্থ, এটার মানে হচ্ছে তোমার এই পর্যায়ে নাম্বার থেকে তোমার এখানে কিছু একটা করতে হবে। এখন এখানে বলছে এ ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, এটা তো তোমার হচ্ছে এই অধ্যায়ের, আচ্ছা এটা কি এই অধ্যায়ের পড়া? না মনে হয়, এটা তো মনে হয় বন্ধন তো পড়াই নাই। বন্ধন কি পড়াইছি? না ভাইয়া, পড়ানো নেই। আচ্ছা পড়ানো নেই, ঠিক আছে। তাহলে ঘ নাম্বার পরে, ঘ নাম্বারে চলো। ঘ নাম্বার বলছে হচ্ছে বি ও সি একই গ্রুপের মৌল যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো ঘ নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার, আচ্ছা, এটা এখান থেকে এখানে ঘ নাম্বার কোশ্চেনটা ছিল বি ও সি একই গ্রুপের মৌল যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা। সহ ব্যাখ্যা করো। এখন এখানে যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা বলতে কি বোঝাইছে সেটা হচ্ছে তোমার দেখো বি ও সি গ্রুপের তোমার হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। বি ও সি গ্রুপের দেখো তোমার NS1 এবং দ্বিতীয় ও চতুর্থ বলা হয়েছে। তার মানে এখানে দেখো দ্বিতীয় গ্রুপে হচ্ছে তোমার NS1 মানে হচ্ছে তোমার পর্যায় 2 গ্রুপ 1, পর্যায় 2 গ্রুপ, পর্যায় 4 গ্রুপ 1 এরকম আসছে। সো যাই হোক, আমি এখানে তোমার লিথিয়াম ও পটাশিয়াম এটা আমি বুঝে ফেলছি। সো এই মৌলগুলো হচ্ছে লিথিয়াম ও পটাশিয়াম। আচ্ছা, লিথিয়াম এবং পটাশিয়াম কিভাবে বুঝছি? কারণ সর্বশেষ কক্ষপথ বলছে এবং শুধুমাত্র এস অরবিটালে 1 করে, সো এস উপশক্তি স্তরে 1 করে হচ্ছে তোমার ইলেকট্রন আছে। এখন একটা করে ইলেকট্রন থাকা মানে এখানে কিন্তু তোমার হচ্ছে গ্রুপ নাম্বার হচ্ছে তোমার 1, বুঝছো? গ্রুপ 1 হয়েছে। আর এখানে তোমার পর্যায় যেহেতু 2 এবং 4, তো হাইড্রোজেনের পরে লিথিয়াম, হেলিন না, সোডিয়াম বাদ, কারণ তৃতীয় কে হচ্ছে তোমার পটাশিয়াম। এই জন্য হচ্ছে হেলিন না কে এই লিথিয়াম এবং পটাশিয়াম চলে আসছে। এটা কি বোঝা গেল যে লিথিয়াম এবং পটাশিয়াম কিভাবে আসছে? জি ভাই, বুঝছি।
এখন এখানে তোমাকে কিন্তু সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছে। সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলতে তোমার হচ্ছে লাস্টে যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আছে এবং রাসায়নিক সমীকরণ আছে ওটাকে বুঝাইছে। এই সমীকরণ কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যেটা এই সমীকরণ, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণের কথা বুঝাইছে। সো রাসায়নিক সমীকরণ তুমি যাই করো না কেন, প্রথমে তোমাকে লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখা দিতে হবে 1s2 2s1, আর হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমাকে দেখা দিতে হবে 1s2 2s2 2p6, এন্ড হচ্ছে 3s2 যেহেতু 4 3p6, এন্ড হচ্ছে তোমার হচ্ছে 4s1 এটা। এখন এখানে দেখো আমাকে বলতে হবে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যেটা যোজ্যতা স্তরে জাস্ট একটা করে তোমার হচ্ছে ইলেকট্রন আছে। আর যোজ্যতা স্তরে যদি একটা করে ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমার এখানে তোমার কি বলতে পারি যে যোজ্যতা স্তরে একটা করে ইলেকট্রন থাকা মানে তোমার একই সংখ্যক সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে। এখন এটা তাহলে কিন্তু তীব্র তোমার হচ্ছে মৃৎ ক্ষার পদার্থ, সরি তীব্র ক্ষার ক্ষার ধাতু। And তীব্র ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কি কি? এরা হচ্ছে উভয় পানির সাথে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। তীব্র ক্ষার উভয়ই পানির সাথে তীব্র পানির সাথে আচ্ছা বিস্ফোরণ সহ বিক্রিয়া করে তীব্র ক্ষার LiOH ও KOH উৎপন্ন করে। আচ্ছা এখন কিভাবে উৎপন্ন করে? Li প্লাস H2, এটা যেহেতু ক্ষার উৎপন্ন হবে তাহলে LiOH আসবে, কারণ লিথিয়ামের যোজনী 1, সুতরাং OH এর যোজনী 1, এটা মিলে যাবে। আর H2 উৎপন্ন হবে, এই H2 উৎপন্ন হওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই জন্য এখানে আসলে বিস্ফোরণ হয়, বুঝতে পারছো? এরপরে হচ্ছে পটাশিয়াম H2 উৎপন্ন হবে এবং KOH উৎপন্ন হবে প্লাস H2 উৎপন্ন হবে। তো এই জন্য এটা আসলে তোমার হচ্ছে কি বলবো উৎপন্ন হবে। আচ্ছা এখন বিস্ফোরণটা সৃষ্টি হচ্ছে হাইড্রোজেন গ্যাস শেষ উৎপন্নের সাথে সাথে প্রচুর পরিমাণ হচ্ছে তাপ উৎপন্ন হয়। সো ওই তাপটার জন্য অ্যাকচুয়ালি বিস্ফোরণটা ঘটে। সো এটা একটা বিক্রিয়া গেল। এরপরে বিক্রিয়াটা হচ্ছে এরা HCl এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে, কারণ ধাতু এসিড এর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা আমরা জানি। সুতরাং এটা যদি ধাতু হয়েই থাকে, সুতরাং উভয় মৌল লঘু HCl এর সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে H2 গ্যাস তৈরি করে, তার মানে হচ্ছে তোমার লিথিয়াম প্লাস HCl করে তোমার হচ্ছে LiCl প্লাস হচ্ছে H2 উৎপন্ন করে, মানে হচ্ছে লবণ ও পানি। যেটা আমরা জানি যে ধাতু তোমার হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আবার পটাশিয়াম যদি HCl এর সাথে রিঅ্যাকশন করে তাহলে একই জিনিসটা আমি পাই KCl প্লাস হচ্ছে H2। তার মানে কি একই রিঅ্যাকশন করতেছে। আবার উভয় মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড তৈরি করে। তো উভয় মৌল হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড তৈরি করে সেটা হচ্ছে তোমার লিথিয়াম প্লাস H2 মিলে হচ্ছে তোমার LiH উৎপন্ন করে, আর তোমার হচ্ছে K প্লাস H2 মিলে তোমার হচ্ছে KH উৎপন্ন করে। এটাকে লিথিয়াম হাইড্রাইড বলে এবং এটাকে তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রাইড বলে। এবং এই ক্ষেত্রে তোমার কিন্তু H এর মাইনাস রূপ তোমরা দেখতে পাও, কারণ দেখো লিথিয়াম পজিটিভ, তার মানে H হচ্ছে নেগেটিভ। তোমরা কিন্তু অনেক সময় দেখছো যে হাইড্রোজেন পজিটিভ আকারে থাকে, কিন্তু এই যে তোমরা দেখো ধাতুর সাথে যখন হাইড্রোজেন থাকে তখন সেটা নেগেটিভ আকারে থাকে, সেটাই হচ্ছে এটা। তো এই দেখো তিনটা আমি যে রিঅ্যাকশন ঘটাইছি, এই তিনটা রিঅ্যাকশনে কিন্তু দুইজনই একই রকম রিঅ্যাকশন দিচ্ছে, তার মানে দুইজনকে একই গ্রুপের মৌল। কারণ একই গ্রুপের মৌল ছাড়া অন্যান্য মৌলগুলো কিন্তু তোমার একই রকম বিক্রিয়া দিবে না, বুঝতে পারছো? সুতরাং এরা একই গ্রুপে অবস্থান করে। এটা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো? জি ভাই বুঝছি। কার কোনো ডাউট আছে? আচ্ছা আদিল, তোমার হচ্ছে যে কোশ্চেনটা আসছে আমি দেখি এ পর্যন্ত কি উঠানো হয়েছে সবার? জি ভাই আচ্ছা সবার কি উঠানো হয়েছে?
আচ্ছা, তোমাদের 1 নম্বর কোশ্চেন ইজি করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমরা কালকে শুরু করবো। তাহলে এই পর্যন্ত আজকে কোনো সমস্যা আছে আলিশা? বুঝছি ভাইয়া। রাইসা কোনো সমস্যা আছে? না ভাইয়া।